পুজোর আগে কি এই ডিএ ঢুকবে আদৌ? আদালতের এই অবস্থা, এটা তো স্যালারির পার্ট। সরকারকে বুঝিয়ে দেওয়া হবে কর্মচারীরা ছাড় দেওয়ালা নেই। সব থেকে বেশি খারাপ অবস্থা পেনশনারদের। এটা ভাববেন না যে সরকারি কর্মচারী মানে অনেক অনেক টাকা বেতন পায় না। ওষুধের দাম বাজারে আপনি গিয়ে দেখুন ওষুধের কি পরিমাণ মূল্য বৃদ্ধি ঘটেছে। ওর কথায় ওকে স্মরণ করিয়ে দিতে চাই। জিতি মানে হারবে মশাই। আজ থেকে লড়ছি না, বিকাশবাবু ঢোকার পরে এই মামলায় 6 বার জিতেছে, একবার হারবে। আরে সেই কম্পোনেন্টই রাখেইনি রোপারুল 2019-এ মমতা ব্যানার্জির আমলে যে তৈরি যে রোপারুল, রাজ্য সরকার আবার হারবে। দেখুন প্রতিটি কর্মচারীর ডিএ প্রাপ্য, কর্মচারীদের হকের পাওনা আদায় করে ছাড়বো, পাই পয়সা বুঝে নেব। তারা সারা জীবন সরকারকে দিয়েছে, সারা জীবন জনসেবায় দিয়েছে। দিতে গেলে পিঠের চামড়া থাকবে না, সাঁড়াশি বলুন আর যাই বলুন, ওটা দিতেই হবে। কর্মচারীদের হকের পাওনা প্রতিটি কর্মচারী বুঝে নেবে, সরকারি প্রতিটি কর্মচারী। ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনিতেই আপনারা আদালত অবমাননার মামলা করেছেন, তার শুনানি অবশ্যই হবে এবং মুখ্য সচিবকে আপনারা চিঠি পাঠিয়েছেন। কিন্তু সরকারি কর্মচারীদের যেটা প্রশ্ন এই মুহূর্তে, পুজোর আগে কি এই ডিএ ঢুকবে আদৌ? দেখুন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন 6 সপ্তাহের মধ্যে 25% এরিয়ার ডিএ। অনেকটা সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত সেটির একেবারে মান্যতা প্রাপ্তি ঘটেনি বা সরকার সেটি দেয়নি। প্রথমে নোটিশ, তারপরে আমরা অলরেডি কন্টেম্পট পিটিশন আদালতে দাখিল করেছি। আমরা মেনশন করব যাতে সেটি দ্রুততার সঙ্গে শুনানি হয়। যদিও আগস্ট মাসে শুনানি রয়েছে, তা সত্ত্বেও আমরা সেটা করব। খুব পরিষ্কার কথা, সরকার একদিকে বলছেন টাকা নেই, দিয়ে দিতে পারবো না, অপরদিকে সুপ্রিম কোর্টের দুটো নির্দেশকে পাশাপাশি রাখো। এক, এসএসসির নির্দেশ, ডিএর নির্দেশ। এসএসসি নির্দেশে কি বললো? টেন্টেড ক্যান্ডিডেটরা যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তারা প্রত্যেকেই তাদের মাইনের টাকা ফেরত দেবেন, ইন্টারেস্ট সহ। ইন্টারেস্টিংলি সরকার কিন্তু এখনো পর্যন্ত টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রকার উচ্চবাচ্য করছে না। আর কর্মচারীদের বলছে তোমাদেরকে দেওয়ার মতো আমাদের ডিএ নেই, ডিএ দেওয়ার মতো টাকা নেই। তাহলে একদিকে বলছেন ডিএ দেওয়ার মতো টাকা নেই, অপরদিকে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছেন না। কি অর্থ বহন করে সরকার? কাদের সঙ্গে? সরকার হচ্ছে চোরেদের সঙ্গে, সরকার কর্মচারীদের সঙ্গে নেই। যারা ন্যায্যতার সঙ্গে কাজ করেন তাদের হকের পাওনা দিয়ে দেবেন না। আজকে হাইকোর্টে, কলকাতা হাইকোর্টের কর্মচারীরা তারা পেন ডাউন, তারা আদালতে এসে তারা উদয়াস্ত পরিশ্রম করেন। হাইকোর্টের কর্মচারীরা কি পরিমাণ পরিশ্রম করেন অভাবনীয়, প্রতিটি কর্মচারী। মানে এটা ভাববেন না হাইকোর্টে কোনো 4:30 কোর্ট শেষ হয়ে যাবে, কাজ শেষ হয় না, রাত্রি 10টা, 11টা, 9টা, 8টা পর্যন্ত কাজ করছেন, ছুটির দিনে কাজ করছেন। তাদের দিয়ে দেওয়া হয় না, কর্মী নিয়োগ হচ্ছে না। 6টা কর্মী দরকার, 2টো কর্মী আছে, 1টা কর্মী আছে। ইভেন এই যে জজ সাহেবদের যে ডিকটেশন নেন না, মানে কিছু তো স্টাফ রিজার্ভ করতে হয়, কারণ একই লোক তো সকাল থেকে রাত, মানে একদম 10:30 থেকে শুরু করে 4:30 পর্যন্ত ডিকটেশন নিতে হবে তা তো নয়। একজন কিছু সময় ডিকটেশন নিলেন, তারপরে তিনি চলে গেলেন টাইপ করতে, আবার অন্যজন ডিকটেশন নিলেন, এইভাবে চলতে থাকে। স্টাফ নেই, পর্যাপ্ত পরিমাণ স্টাফ নেই। জেলা আদালতগুলোতে গ্রুপ ডি থেকে শুরু করে, স্টেনো থেকে শুরু করে, টাইপিস্ট থেকে শুরু করে নিয়োগ হচ্ছে না। অস্থায়ী কর্মী নিয়োগ করতে বাধ্য হচ্ছেন ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি। আমাকে মামলা করে স্টে করতে হয়েছে, কোনো স্টে হয়ে আছে। আর কি ধরনের অস্থায়ী কর্মী তাদের নিয়োগ হচ্ছে?
ভাবুন কোনো রকম এফআইআর আছে কিনা বা অতীতের কোনো দুষ্কর্ম আছে কিনা সেগুলো কোনো রকম চেকই করা হচ্ছে না। দেখুন, অস্থায়ী কর্মী নিয়োগের ফলে যেটা মানে অসুবিধা এই সিস্টেমে, তার তো কোনো দায়বদ্ধতা নেই। আদালত এক্স্যাক্টলি সে কথাই বলেছেন। আমি যখন মামলা করি, এই যে যারা আদালতের কর্মী, তারা তো এগ্রিভড হচ্ছেন, তারা প্রমোশন পাচ্ছেন না, তারা ডিএ পাচ্ছেন না, কর্মী নিয়োগ হচ্ছে না, অস্থায়ী কর্মী দিয়ে পদগুলোকে পূরণ করে দেওয়া হচ্ছে, প্রমোশন হচ্ছে না, তার ফলে মামলা করতে হচ্ছে, স্টে হয়ে আছে। প্রধান বিচারপতি তিনি মানে বলতে বাধ্য হচ্ছেন যে কোথায় সমাধান, কোথায় আদালতের এই অবস্থা। মানে এরা চাইছেন সমস্ত সিস্টেমটাকে কোলাপস করিয়ে দেব। আজকে বাধ্য হয়ে কর্মীরা, তারা কর্মচারীরা তারা পেন ডাউন করছেন। হাইকোর্ট কর্মচারী সমিতি দীর্ঘদিনের সংগঠন, এটা তো সরকারের জন্য লজ্জা স্যার। মানে লজ্জা, মানে আজকে আমি আপনাকে উদাহরণ দিই, মানে আমি নিজে 13 নম্বর আদালতে মামলা করতে দিলাম, মহামান্য বিচারপতি রাজশেখর মান্থার আদালতে। তিনি এসছেন যথারীতি, 2টোর সময় বসলেন, 2টো থেকে 4টে পর্যন্ত যেহেতু পেন ডাউন ছিল, আমার 3 নম্বর আইটেম ছিল 1, 2, 13। কিন্তু যেহেতু কেউ নেই, স্বাভাবিকভাবেই মানে আদালতের কাজ হবে কি করে, কর্মচারীরা বাধ্য হচ্ছে। আমি বললাম, মানে আমার 3 নম্বর আইটেম, যে ওদের সঙ্গে সলিডারিটি দেখাতে আমি দয়া করে আমার মামলাটি বুধবারে, মানে পরের সপ্তাহে যে কোনো দিন রাখুন। এই মানে কর্মচারীদের সঙ্গে এই অবস্থা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার, তৃণমূল কংগ্রেস। কিন্তু কেন? কর্মচারীরা এই ডিএ তো প্রাপ্য, তাদের প্রাপ্যের মধ্যে পড়ে, এটা তো স্যালারির পার্ট। একদম, শুধু স্যালারির পার্ট না। দেখুন, স্যালারির ডিএ হচ্ছে এমন একটি কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটি যে বেতন হ্রাস না ঘটিয়ে যাতে বেতনের সাযুজ্যতা থাকে মূল্যবৃদ্ধির সঙ্গে, সেই কম্পোনেন্টটি হলো ডিএ। প্রতিদিন বাজারে মূল্যবৃদ্ধি করছে, মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রাখতে গেলে তো একটা মানে বেতনের একটা পার্ট রেখে দিতে হবে, নাহলে বেতন তো হ্রাস ঘটবে অ্যাকচুয়ালি। কারণ দুটো, যে ধরুন পে কমিশন, তার অন্তর্বর্তীকালীন সময়কাল মোটামুটি 10 বছর থাকে। প্রতি মাসে তো আর পে কমিশন বসবে না যে বেসিক স্যালারির আবার প্রতি মাসে পুনর্বিবেচনা হবে, তা তো হয় না। তাহলে দুটো পে কমিশনের অন্তর্বর্তীকালীন সময়ে মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্যতা রাখার জন্য স্যালারির একটা কম্পোনেন্ট হচ্ছে দিয়ে, আরে সেই কম্পোনেন্টটি রাখেইনি রোপারুল 2019-এ মমতা ব্যানার্জির আমলে যে তৈরি যে রোপারুল, অথচ বামফ্রন্ট সরকারের আমলে তৈরি যে রোপারুল 2009 সেখানে রাখা ছিল। সেই জন্যই, এবং শুধু তাই না, সেখানে রাখা ছিল বলেই আমরা আদালতের দ্বারে সেটা ইন্টারপ্রিট করে দিয়ে যে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, আজ থেকে লুটছি না, এই কলকাতা হাইকোর্টেই 2018 থেকে লড়ছি। তার আগে 2016 থেকে মামলা, 17-18 স্যাটে প্রথম মামলা করলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারপরে হাইকোর্টে এলো, সেখান থেকে 6 বার জিতেছি। আমরা ঢোকার পরে, আমি বিকাশবাবু ঢোকার পরে এই মামলায় 6 বার জিতেছি, একবার হারিনি। 6 বার জিতেছি আমরা ঢোকার পরে, সববার রাজ্য সরকার হেরেছে। মূল মামলায় হেরেছে, রিভিউ করেছে, রিভিউতে হেরেছে। ডাব্লিউপিএসটিতে হারলো, তার রিভিউ করলো, সেখানে হারলো। সেটে গেল, অরিজিনাল অ্যাপ্লিকেশনে হারলো, তার রিভিউ করলো, আরে সেখানে হারলো। আবার হাইকোর্টে এলো, ডাব্লিউপিএসটি ফাইল করলো, হারলো, আবার তার রিভিউ করলো, হারলো। তার এগেইনস্টে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। আমি বলছি, ক্যামেরার সামনে বলছি, রাজ্য সরকার আবার হারবে, আবারও হারবে, জানে হারবে, কিন্তু তারপরেও কেন এটা করছে? বিলম্ব, প্রলম্বিত করব, বিলম্ব করব, কর্মচারীদের হকের পাওনা দেব না, না দিয়ে তারপর যখন অনেকটা জমে যাবে তখন বলবো আমার দেওয়ার ক্ষমতা নেই। আর ওই টাকা নিয়ে মেলা করব, খেলা করব, সেই টাকা নিয়ে বাঁদরকে গিয়ে বিস্কিট খাওয়াবো দীঘার সমুদ্র সৈকত। আরে বাঁদরকে বিস্কুট খাওয়ানোর যে বাঁদরামি করার জন্য দীঘার সমুদ্র সৈকতে কেন যাবে? তোমার বাড়ির সামনে বাঁদরকে বিস্কিট খাওয়াও, 25টা বাঁদর নিয়ে এসে 25 প্যাকেট বিস্কিট খাওয়াও। এই বাঁদরামি করার জন্য দীঘার সমুদ্র সৈকতে কেন যেতে হবে?
সরকারি অর্থ খরচা করে। তোমার নাচ দেখতে ইচ্ছা হচ্ছে, আরে মশাই তুমি তার জন্য অন্য বন্ধু সরকারি অর্থ খরচ করে রেড রোডে সামিয়ানা খাটিয়ে কোটি কোটি টাকা খরচা করা কি প্রয়োজন? তোমার আত্মপ্রচার চাই, বড় বড় কাট আউট, দলের পয়সায় করো, নিজে আয় করে করো, জনগণের করের টাকায় কেন? একদম। আর যখন কর্মচারীরা দিয়ে চাইছে তখন বলছে কুকুরের মতো ঘেউ ঘেউ করছো কেন? টাকা নেই, বলছে 100 টাকা আয় হইলে 130 টাকা ব্যয় হয়। আরে 130 টাকা ব্যয় হচ্ছে না কেন? বলছে স্যালারি, পেনশন আর এই যে ঋণ নিয়েছে, ঋণের ইন্টারেস্ট দিতে এই পরিমাণ টাকা ব্যয় হয়ে যায়। এটা তো এক প্রকার সরকারের ব্যর্থতা। যদি আপনাকে উনি তো বলতেন যে 1,65,000 কোটি টাকার ঋণের বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। আর আজকে ঋণ কত লক্ষ কোটি টাকা? 7.5 লক্ষ কোটি। ভাবুন, স্বাধীনতার পর থেকে, সেই 1947 থেকে 2011 পর্যন্ত সরকারের সর্বমোট ঋণ হচ্ছে 1,65,000 কোটি টাকা। আর এই সময়কালে কি পরিমাণ ঋণ বৃদ্ধি ঘটে গেছে, ঋণের পরিমাণ। আর সেই ঋণের টাকা নিয়ে মোৎসব করেছেন, ওই কোথায় পুজোয় অনুদান দেবেন সেটা করেছেন, নিজের রেড রোডে বসে নষ্ট করেছেন টাকাগুলো। আর এখন বলছেন কর্মচারীদের দেওয়ার মতো আমার ডিএ নেই, ডিএ দেওয়ার মতো টাকা নেই। তারা ডিএ দেওয়ার মতো টাকা নেই, সেই সরকার কেন এত ফুর্তিবাজ হবে? সেই সরকারের যিনি প্রধান, তার বড় বড় কাট আউট টাঙিয়ে টাকার মোৎসব করার কি প্রয়োজন নেই। কিন্তু করবেন কেন? করবেন না আত্মপ্রচার চাই, আমি ক্ষমতায় আছি, ক্ষমতার দাম্ভিকতায় আমি যা ইচ্ছা তাই করতে পারি। এইটা বন্ধ হওয়া উচিত। স্যার বলছি আরো একটা বিষয়, এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনে যে যুক্তি দেখানো হয়েছে, যে একদিকে আমরা দেখলাম যে বকেয়া ডিএর 25% দিয়ে দেওয়ার একটা সময়সীমা বেঁধে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছিল। তারপর দেখা গেল যে এই ডিএ দেওয়া হলো না। এবার সরকারের তরফ থেকে মডিফিকেশন অ্যাপ্লিকেশনে বলা হচ্ছে যে যদি আমরা এই মামলা জিতি, তাহলে এখন যদি ডিএ দিই, তাহলে সেই ডিএর টাকা আদায় করা মুশকিল হয়ে যাবে। দেখুন, সুপ্রিম কোর্ট বুঝেছিল বা বুঝেছে যে কর্মচারীদের ফেরত দিতে হবে না, তাই সুপ্রিম কোর্ট এই অন্তর্বর্তীকালীন নির্দেশ 25% এরিয়ার দিয়ে দিয়েছে, কর্মচারীদের দিয়ে দিতে বলেছে। কিন্তু সুপ্রিম কোর্ট সেটা বুঝতো, তাহলে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিত না, পরিষ্কার কথা। অতএব সরকারের এটা এই ভাবনাটা বন্ধ করে দেওয়া উচিত। জিতি মানে হারবে মশাই, 6 বার হেরেছো নির্লজ্জের মতো। জনগণের করের টাকার মোচ্ছব হচ্ছে। স্যার আপনারা সরকারি কর্মচারীদের একত্রিত করার চেষ্টা করছেন, আমরা প্রচুর সমর্থন দেখেছি সেদিন ধর্মতলায়। এদিকে সরকারের তরফ থেকে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে, 21শে জুলাইয়ের মঞ্চে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, এমনকি ভয় দেখানো হচ্ছে যে যদি আপনারা ডিএ নিয়ে বেশি কথা বলেন তাহলে ট্রান্সফার হতে হবে। দেখুন, প্রতিটি কর্মচারীর ডিএ প্রাপ্য। আজকে যেমন ধরুন, আজকে হাইকোর্টে কর্মচারীরা তারা আমায় ডেকে নিয়ে গেলেন এবং খুব স্বাভাবিকভাবেই, কারণ তারা আমার মানে এই কর্মচারীরা তাদের হয়ে তো লড়ছি। তারা দেখুন, এই লক্ষ লক্ষ কর্মচারী বঞ্চিত, এই বঞ্চিত কর্মচারীদের পক্ষে থাকবো না। এই বঞ্চিত কর্মচারীদেরকে আরো বঞ্চনার দিকে ঠেলে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রূপারোল 2019-এ ডিএ রাখেননি। উনি যদি ভেবে থাকেন যে কর্মচারীরা তারপরেও ওনাকে সমর্থন করে, মূর্খের সঙ্গে বসবাস করছে। উনি ভোট পেয়েছেন অতীতে, ভবিষ্যতে পাবেন না। ওকে যে একসময় কর্মচারীরা সমর্থন করেছিল, কোনো সন্দেহ নেই। উনি একসময় বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না, তার সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো প্রকার অধিকার নেই। আমি ওর কথায় ওকে স্মরণ করিয়ে দিতে চাই। ওনাকে বলবো যে আপনি আপনার সেই বলা কথাগুলো আরেকবার শুনে নেবেন। কর্মচারীদের হকের পাওনা
আদায় করে ছাড়বো, পাই পয়সা বুঝে নেব। সেটা কি পুজোর আগে? সে পুজোর আগে হোক, সে আগস্ট মাসে হোক, সে জুলাই মাসে হোক, নিশ্চিতভাবেই যত শীঘ্র সম্ভব ইচ অ্যান্ড এভরি এমপ্লয়ি, ইচ অ্যান্ড এভরি পেনশনার, তারা প্রত্যেকে এন্টাইটেল, এবং সব থেকে বেশি খারাপ অবস্থা পেনশনারদের। এটা ভাববেন না যে সরকারি কর্মচারী মানে অনেক অনেক টাকা বেতন পায়, না, পেনশনারদের অবস্থা অত্যন্ত খারাপ, একদম অত্যন্ত স্বল্প পেনশন। ওষুধের দাম বাজারে আপনি গিয়ে দেখুন ওষুধের কি পরিমাণ মূল্য বৃদ্ধি ঘটেছে। সরকারি যে চিকিৎসালয় আছে সেখানে তো চিকিৎসা করানোর ক্ষমতাই নেই আমাদের রাজ্যের সাধারণ মানুষের। তাহলে ভাবুন, পেনশনারদের তাদের ন্যায্য ডেয়ারনেস রিলিফ দেওয়া হচ্ছে না কেন? তারা সারা জীবন সরকারকে দিয়েছে, সারা জীবন জনসেবায় দিয়েছে, তাদের এই এই হক নেই যে আজকে শেষ জীবনে এসে ওষুধ কিনবে? এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পয়সাগুলো মোচ্ছব করছে বলে তারা ওষুধ কিনতে পারছে না। এর দায় কে নেবে? এর দায় নিতে হবে। তুমি লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ হিসাবে নিয়েছো, বাজার থেকে এই যে সাধারণ মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করে নিয়েছো, তারপরে বলছো টাকা নেই। টাকা গেল কোথায়? আমরা ইচ অ্যান্ড এভরি পাই পয়সার হিসাব নেব। সুপ্রিম কোর্টেরই দুটো রায়। আমি তো বলবো সুপ্রিম কোর্ট টাকার ব্যবস্থা করে দিয়েছে। টেন্টেড ক্যান্ডিডেটের কাছ